দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। বাংলাদেশের তারুণ্যের শক্তি মানেই শুধু রাজপথের মিছিলে নয়, বরং মেধা, মনন ও মানবিকতার মধ্যেও নিহিত রয়েছে। 2024-এর গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে তারুণ্য মানেই পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তন কি শুধুমাত্র রাজনৈতিক? না, সেই পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক নয়। সেই পরিবর্তনে রয়েছে দেশপ্রেম, সেই পরিবর্তনে রয়েছে সমাজ সংস্কার, সেই পরিবর্তনে রয়েছে মানুষের পাশে দাঁড়ানো। বাংলাদেশে আজ এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হতে চলেছে। বাংলাদেশের জনগণ পরবর্তী 5 বছরের জন্য তাদের সরকারকে বেছে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের চাওয়া একটা সুন্দর রাষ্ট্রের, একটা বৈষম্যহীন দেশের, একটা মানবিক সমাজের। কিন্তু এই সুন্দর রাষ্ট্র কিংবা মানবিক সমাজ গড়ার দায়িত্ব কি শুধুমাত্র সরকারের? উত্তরটা অবশ্যই না। শুধুমাত্র সরকার একাই এত কিছু করতে পারে না, আমাদের সকলেরই দায়িত্ব। আপনারা এতদিন আমাদের এই স্টুডিওতে রাজনীতিবিদদের কথা বলতে শুনেছেন। আজ আমাদের সেই পরিধি আরও বিস্তৃত হতে চলেছে। শুধুমাত্র রাজনীতিবিদদের কথা নয়, যারা রাজনীতির মাঠে না থেকেও, যারা রাজনীতি না করেও সমাজের ক্ষত সারায়, মানুষের পাশে দাঁড়ায়, আমরা তাদেরকে নিয়েও কথা বলবো। দর্শক, আজ আমাদের সাথে এমনই এক অসম্ভব অসাধারণ স্বপ্নদ্রষ্ট উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আরিফুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের শোয়ে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম গুড অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড ফর দিস শো। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব, কোন চিন্তা থেকে ভালো কাজের হোটেলের স্বপ্নটা মাথায় আসলো? কোন জায়গাটা আপনাকে ক্লিক করেছিল এবং এর নামের পেছনের দর্শনটাও বা আসলে কি ছিল? আচ্ছা, বেসিক্যালি আমাদের ভালো কাজের হোটেল আমরা শুধুমাত্র যে পেট ভরে খাবার দেই এটা কিন্তু নয়। অধিকাংশ সময় দেখা যায় মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে যে লিপ্ত হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ক্ষুধার যন্ত্রণা থেকেই। তো এই সকল অসহায় মানুষদের প্রতিদিন একবেলা খাবার দিয়ে তাদেরকে ভালো কাজে ধাবিত করাই মূলত আমাদের ভালো কাজের হোটেলের উদ্দেশ্য। আর বেসিক্যালি যেই চিন্তাটা থেকে আসলে ভালো কাজের হোটেল কোথায় ক্লিক করলো? আসলে ক্লিক করলো, আমি ছোটবেলায় হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক দেখেছিলাম। নাটকের নাম ছিল সবুজ ছায়া, এবং সেই নাটকটাতে দেখাতো যে প্রতিদিন একটা করে ভালো কাজ করা, এবং ওখানে জাহিদ হাসান ভাই অভিনয় করেছিল, এবং সে প্রতিদিন একটা করে ভালো কাজ করত এবং হাত নেড়ে ক্যাকু ক্যাকু এরকম একটা সাউন্ড করত। তো তখন আমি ক্লাস 5 বা 6 পড়ি। তো তখন ওই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করলো এবং আমি প্রতিদিনই ওই সময় থেকে একটা করে ভালো কাজ করতাম। তো অলমোস্ট এই জিনিসটা আমার ভিতরে ছিল, এবং যখন আমি ভার্সিটিতে উঠলাম তো তখন আসলে মনে হলো এই ভালো কাজ শুধু আমি নিজে করলে হবে না, এটা আসলে সমাজে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো কাজ করার একটা চিন্তা যখন একটা মানুষের মধ্যে থাকে, সে কিন্তু আরো 10টা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। তো এভাবেই আসলে শুরু করা। এরপরে আমরা ফ্রেন্ডরা মিলে ভার্সিটিতে যখন পড়ি, ফ্রেন্ড এবং কিছু ছোট ভাইরা মিলে আমরা ছোট ছোট ভালো কাজ করতে শুরু করলাম, এবং একটা সময় 2009 আমরা শুরু করেছিলাম। 2010-এ আমাদের কিছু ভালো কাজের এরকম প্রতিবেদন আসলে ইত্যাদিতে হানিফ সংকেত স্যারের যে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সেখানে আসলে প্রচারিত হয়। তো এরপর থেকেই আসলে আমাদের এই কাজটা বেসিক্যালি একটু ব্যাপক আকার ধারণ করে এবং আস্তে আস্তে বাড়তে থাকে। আপনাদের তো প্রতিদিন, আমি যদি ভুল না বলি, 4 থেকে 5 হাজার মানুষজনকে আপনারা খাওয়াচ্ছেন। তো সেক্ষেত্রে তাদের কাছে আমি যদি ভালো কাজগুলোর উদাহরণ জানতে চাই, কি ধরনের ভালো কাজগুলো তারা করছে? আই নো এভরি গুড ওয়ার্ক ইজ মেনশনেবল, কিন্তু তারপরও কোন জায়গা থেকে তারা কি কি ভালো কাজ করছে, এর মধ্যে আপনার কাছে কোন জিনিসটা খুব মন ছুঁয়ে গিয়েছে? এবং আরো একটা বিষয়, মানুষজন তো আসলে প্রশ্ন করতে পছন্দ করে। মানুষজন যে কোনো ভালো জিনিসকে, ভালো জিনিসের খারাপ কোনো সাইড না থাকলেও জোর করে বের করতে চায়। জি, নিশ্চয়ই আপনি অনেক চ্যালেঞ্জ ফেস করেছেন, মানুষের অনেক কথা শুনেছেন। জি, তো সেই জায়গা থেকে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এই কাজগুলো করতে এসে? বা আপনাদের ফান্ডিং নিয়েও নিশ্চয়ই অনেক প্রশ্ন উঠেছে। জি, তো এই বিষয়টা সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ। আসলে প্রথমত যদি আমি বলি যে আমাদের
কাজগুলি যখন আমরা শুরু করলাম তখন তো প্রথমে আসলে এগুলি অনেক কঠিন ছিল, আস্তে আস্তে জিনিসগুলি সহজ হচ্ছে এবং সেটা নিয়ে আমি বলবো। আমি প্রথমে যদি বলি যে ভালো কাজের হোটেলে যে মানুষগুলি আসে এবং ওরা এত সুন্দর সুন্দর ভালো কাজের কথা বলে এবং অনেকেই বলে যে কিভাবে এটা আপনারা যাচাই করেন, কিভাবে যে ভালো কাজ বলল, সে তো একটা ভালো কাজ না করেও বলতে পারে Exactly. যে সে ভালো কাজ করেনি, আপনাকে বললো এসে করেছে। আমরা যেটা করি, আমাদের সিস্টেম হচ্ছে ওখানে সিরিয়ালে দেখবেন আমাদের হচ্ছে ঢাকার মধ্যে 12টা পয়েন্টে প্রতিদিন, আর ঢাকার বাইরে চট্টগ্রামে 2টা পয়েন্ট, কুড়িগ্রামে হচ্ছে 2টা পয়েন্ট। এই পয়েন্টগুলিতে দেখবেন সিরিয়ালে মানুষ বসে থাকে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা তারা তার নাম, বয়স এবং কে কি ভালো কাজ করলো এটা জিজ্ঞেস করে। তো এরপরে এক একজন করে ভালো কাজের কথা বলে, বাট আমরা ওটা সবাইকে যে এনশিওর করি যে দেখেন আপনি কিন্তু এটা ফ্রি খাচ্ছেন না, আপনি যে কোনো একটা ভালো কাজের কথা বলে খাচ্ছেন। তো আপনি যদি এটা মিথ্যা বলেন তাহলে কিন্তু আপনি এটা কিনে খাওয়া হলো না, আপনার বরঞ্চ আপনি আরও ঋণী হয়ে যাচ্ছেন। তো আমাদের এখানে একটা ওয়ে আছে যে আপনি বলবেন যে আজকে ভালো কাজ পাইনি, আপনি আজকে খুঁজলেন ভালো কাজ বাট পেলেন না, আপনি বলবেন যে মামা আজকে আমি ভালো কাজ পাইনি, আগামীকালকে করব। এই যে আপনি সত্যি কথাটা বললেন, এটাও কিন্তু একটা ভালো কাজ, যে আপনি মিথ্যা বললেন না। এবং একটা মানুষ তখন প্রতিদিন চিন্তা করে বলে যে মামা আগামীকালকে করব, আগামীকালকে করব। এভাবে বলতে বলতে একদিন সে কিন্তু ভালো কাজ শুরু করে দেয়। কারণ ভালো কাজ খুব কঠিন কিছু বাহ। না, একটা টিস্যু দারুণ তুলে ফেললো, idea, হ্যাঁ। একটা ইট রাস্তা থেকে সরিয়ে ফেললো, ময়লা সরিয়ে ফেললো। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকম দুই একটা ভালো কাজ খুব হৃদয় ছুঁয়ে যায়। যেমন একটা লোক বলতেছিল যে মামা আমি রাস্তা দিয়ে আসতেছি এখানে খাওয়ার জন্য, তো একজন ভিক্ষুক আমার কাছে সে সাহায্য চেয়েছে। তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমিও একজন অসহায় মানুষ, ও বুঝতে পারে নাই আমাকে, আমার কাছে সে চেয়েছে টাকা। তো আমি তাকে, আমার কাছে 10 টাকা ছিল, ওখান থেকে 5 টাকা তাকে আমি হেল্প করেছি, আর 5 টাকা দিয়ে নিজে এক কাপ চা খেয়েছি। বাহ। তো এরকম পরে আর একটা ছেলে, এটা আরও 4-5 বছর আগে হবে, কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো ও একটা ফুল নিয়ে এসে আমাকে বলল যে মামা এই ফুলটা আপনার জন্যে। তো আমি বললাম তুমি কোথায় পেয়েছো? বললো আমি স্টেশনের পাশ থেকেই আমি ছিঁড়ে নিয়ে এসেছি। আমি বললাম এটা তো আসলে খারাপ কাজ হলো, তুমি ফুল ছিঁড়েছো, এটা তো ভালো কাজ হলো না। তখন বলল মামা আমি বেশ কয়েকদিন যাবতই আমি ভালো কাজ হিসাবে লিখছি যে একটা গাছে আমি প্রতিদিন পানি দিই, গাছটা মারা যাচ্ছিল, বোতলে করে আমি প্রতিদিন ওই গাছটায় পানি দিতাম এবং আমি এটা বলতাম যে এটা আমার ভালো কাজ। তো এই গাছে আজ প্রথম ফুল ফুটেছে, তো এই ফুলটা আপনার জন্য নিয়ে এসেছি। বাহ বাহ বাহ। আমরা আপনার চ্যালেঞ্জগুলো সম্পর্কেও জানবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গী থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের আরও একবার স্বাগত। আমাদের সাথে আছে, স্টুডিওতে উপস্থিত আছেন ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আরিফুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। বিরতিতে যাওয়ার আগে আমরা আসলে আপনার সাথে কথা বলছিলাম আপনার দর্শন নিয়ে, আপনার চিন্তাভাবনা নিয়ে, কোন প্রেক্ষাপট থেকে আসলে হচ্ছে ভালো কাজের হোটেলের সৃষ্টি হলো। আমরা তো শুনলাম সেগুলো। এই ভালো কাজের হোটেল তৈরি করতে গিয়ে, আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জগুলো ফেস করেছেন সেটা যদি আমরা জানতে পারতাম। জি, চ্যালেঞ্জগুলি আসলে যেটা এসেছে আমাদের ফান্ডিংটা, এটা একটা চ্যালেঞ্জ। ফান্ডিং এবং আমাদের ফান্ডিং কিন্তু খুব ইন্টারেস্টিং। আমাদের প্রায় আমরা 38-এর উপরে মেম্বার আছি, যারা প্রত্যেকের কাছে আমাদের একটা স্টিলের ব্যাংক আছে, ওখানে প্রতিদিন 10 টাকা করে রাখি। তো মাস শেষে এক একজনের কাছে 300 টাকা করে জমা হচ্ছে। এবং এই 10 টাকার ফান্ড মাস শেষে সবারটা একত্রিত করলে প্রায় 10 লাখ টাকার একটা ফান্ড হয়। বাহ। এবং পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদের একটা সহযোগিতা আমরা পাই, এভাবে চলছে। বাট চ্যালেঞ্জ যেটা বেশি আসে, যেমন ভালো কাজের হোটেলে এখন আমাদের 16টা জায়গায় প্রতিদিন প্রায় 4000+ মানুষ আসতেছে, বাট অনেক মানুষ কিন্তু ফেরত যাচ্ছে, এসে তারা লাস্টের দিকে এসে খাবার পায় না, ফেরত যাচ্ছে। তো ওখানে একটা মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে আমরা একটা ক্রাইসিসে পড়ি। তারপরে যেমন আমাদের স্কুল আছে, আমাদের ডেলি 10 স্কুল, ওখানে প্রায় 6টা ক্যাম্পাসে প্রায় 1420 জন বাচ্চা পড়ছে। তো ওখানেও এরকম কিছু বিষয় আছে। তারপর আমাদের বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম এবং এতিম শিশু থাকছে বর্তমানে প্রায় 55 জনের উপরে ওরা ওখানে থাকছে। তারপরে একটা ক্যান্সার শেল্টার হোম আছে, যেখানে আমাদের
ক্যান্সারে আক্রান্ত বাচ্চারা ওখানে Treatment নিতে পারছে। হ্যাঁ, ট্রিটমেন্ট নেওয়ার সুবিধা পাচ্ছে। এখন পর্যন্ত কত বাচ্চাকে আমরা এই পর্যন্ত 2009 সাল থেকে প্রায় 700+ বাচ্চাকে ক্যান্সারের ট্রিটমেন্ট এবং ওপেন হার্ট সার্জারি আমরা করাতে পেরেছি। বাহ। এবং বর্তমানে আমাদের এখানে 24 জন ক্যান্সারে আক্রান্ত পেশেন্টকে আমরা প্রতি মাসে কেমোথেরাপি জন্য করছি আর কি। যদি কোনো দাতব্য সংস্থা বা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে তার মাধ্যমটা কি হতে পারে? সে আসলে আমরা যেটা বলি যে সে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের আসলে কার্যক্রমটা দেখবে। সে আগে মানে চাইলেই আমরা ফান্ড আসলে কেউ দিতে চাইলেও আমরা নেই না, সে আমাদের কার্যক্রমটা দেখবে, দেখার পরে যদি সে মনে হয় সম্পৃক্ত হবে দেন সে আমাদের সাথে ইনভলভ হতে পারে। নিশ্চয়ই। আমরা প্রায়ই আসলে বলি যে তরুণরাই দেশ গড়বে। জি। আপনার সাথে নিশ্চয়ই অনেক স্বেচ্ছাসেবক কাজ করে, বা আমি যদি ওভারঅল বাংলাদেশের তরুণ প্রজন্মের কথা বলি, আপনার দৃষ্টিতে কি মনে হয় বাংলাদেশে যে তরুণরা আছে তারা সত্যি কি পরিবর্তন ঘটাতে পারবে, বা আপনি যাদের সাথে কাজ করছেন তাদের মধ্যে ইতিবাচক দিকগুলো কি কি আছে? আচ্ছা, তো আমি যদি বলি যে আমাদের যেই সংগঠন সেটা হচ্ছে ইয়ুথ ফর বাংলাদেশ, এবং আমাদের স্লোগান হচ্ছে তারুণ্যের ছোঁয়ায় বদলে যাবে বাংলাদেশ। তো আমরা কিন্তু এটা চিন্তা করি যে তরুণরা চাইলে আসলে এটা সম্ভব, এবং আমরা এটা দেখি। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের এই যে ভালো কাজের হোটেল, এটা ঢাকার মধ্যে 12টা পয়েন্ট আছে এবং ঢাকার বাইরেও 4টা আছে। 365 দিন মানে এখানে আমাদের স্বেচ্ছাসেবকরা আসছে এবং খাবার রান্না হচ্ছে, খাবারগুলি এখানে নিয়ে আসতেছে। ইভেন আপনার সাথে আমার যখন শোয়ের আগে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ইলেকশনের দিন 12ই ফেব্রুয়ারি 2026 মানে বৃহস্পতিবারে, ওই দিনও হচ্ছে আপনারা মানুষজনকে খাইয়েছেন। জি, ইভেন ইলেকশনের দিন নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল। সবগুলি আমাদের কার্যক্রম হোটেল চলেছেই, এবং খাবারও রান্না হয়েছে এবং মানুষ খেয়েছে। ওই দিন কিন্তু আমরা একটা ভয়ে ছিলাম যে কি হয়, এটা তো আসলে বোঝা যায় না যে কি হবে। আমরা বড় ব্যানার লাগিয়ে যাতে আমাদের পিকআপগুলি নিয়ে আমরা পয়েন্টে যেতে পারি, এবং এসে দেখছি যে অন্যান্য দিন যেই মানুষ ছিল তার থেকে আরো বেশি মানুষ, কারণ ওই দিন সবকিছু বন্ধ। শুধু তাই নয়, 5ই আগস্টও কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ ছিল না। 2024 5ই আগস্টও আমাদের কার্যক্রম চলেছে, এবং তখন আসলে স্টুডেন্টরা সবাই মিলে কিন্তু আমাদেরকে, এবং পুলিশ সবাই মিলে কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে যে ওনাদের জন্য আসলে মানুষ অপেক্ষা করছে। বাহ, নিশ্চয়ই ভালো কাজের প্রতিদান তো অবশ্যই পাওয়া যায়। এইটা কিন্তু আসলে তরুণরা চাইলে আসলে অনেক কিছুই পারে। এবং আপনার কি মনে হয় বর্তমানে যে তরুণরা আছে, জি, তাদের মধ্যে কি এই স্পার্কটা আছে, নাকি আমি যেমন শুরুতেই বলছিলাম যে আমি বিশ্বাস করি যে তারুণ্যের শক্তি মানে শুধুমাত্র রাজপথের মিছিল নয় কিংবা রাজনীতির আলাপচারিতায় নয়, তরুণ মানে হচ্ছে মানবিকতায়, তরুণ মানে দেশ গড়ায়। আপনার কি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে? আসলে তরুণরা চাইলে যে কোনো কিছুই তরুণরা করতে পারে, তো তাদেরকে আসলে একটু সুযোগ করে দিতে হবে। বর্তমান গভর্নমেন্ট যদি মনে করে, আমি ওই দিকটাই আসতে যাচ্ছিলাম। আপনি নিশ্চয়ই অনেক বাধা বিপত্তি ফেস করেছেন, নিশ্চয়ই অনেক রোশনালের শিকারও হয়েছেন, আমরা প্রায় সময় আসলে দেখি। তো সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হয়েছে, মানুষজন তাদের বেছে নিয়েছে, তাদের কাছে আসলে আপনার কি চাওয়া থাকবে? আমি যদি তারেক রহমানের কথা বলি, তারেক রহমান আসলে প্রায় সময় কিন্তু একটা কথা বলেন যে দেশ বাঁচাতে তারুণ্য এবং সংস্কারের আসলে খুব প্রয়োজন। সো যদি এমন কখনো সুযোগ হয় যে আপনি সরাসরি তারেক রহমানের সাথে আসলে হচ্ছে কথা বলার সুযোগ পেলেন, আপনি গেলেন তার সাথে, তার কাছে আপনার কি দাবি থাকবে? আমি যদি এখন বলি যে আমার 3টা দাবি থাকবে তার কাছে। প্রথমত, দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আর যেটার জন্য আসলে সুশাসনটা খুব বেশি প্রয়োজন। তো এইটা একটা চাওয়া। দেন আর একটা চাওয়া হচ্ছে শিক্ষার দিকটা সংস্কার। আমরা দেখেছি যে প্রিভিয়াস টাইম অনেক কিছুই সংস্কার করতে চেয়েছে, হয়েছে, বাট এই জায়গাটায় আসলে হাত দেওয়া হয়নি। শিক্ষিত নাকি স্বশিক্ষিত? সুশিক্ষা তো প্রথমেই আসে, কারণ এবং সেক্ষেত্রে যদি আমি বলি যে প্রাইমারি শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, যেখানে আসলে আমাদের অবহেলা সবচাইতে বেশি। কারণ একটা বাচ্চা ওটা কিন্তু তার ভিত গড়ল আর কি প্রাইমারি স্কুলগুলিতে, এবং এখানে দেখা যাচ্ছে নিয়োগের বিষয়টা, এটা যদি স্বচ্ছ না হয়, ভালো এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শিক্ষা নিশ্চিত করা, এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। এটাও আমার একটা চাওয়া। তাহলে আমি জানি না, নিশ্চয়ই জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান যিনি, উনি অসম্ভব ব্যস্ত এখন সময় পার করছেন, কিন্তু কখনো যদি আপনি আমাদের এই শোটি বা এই ক্লিপটি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন, যদি দেখতে পান
তাহলে আমি বলবো আমাদের সাথে আজ উপস্থিত আছেন ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আরিফুর রহমান, এবং তার আপনার কাছে হচ্ছে 3টি চাওয়া। সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং সকলের জন্য শিক্ষা। আরিফ ভাই, আমি আপনার সাথে আরও কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের আরও একবার স্বাগত। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমানের কাছে। আরিফ, বিপুল জনসমর্থন নিয়ে তো বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপি হচ্ছে পরিবর্তনের কথা বলছে, নিশ্চয়ই তারা পরিবর্তনও করবেন, তারা সংস্কার করবেন। আপনার কি মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে ভালো কাজের হোটেলের মতো মডেলগুলো আরও দ্রুত বেশি ছড়িয়ে দেওয়া উচিত? বা আমি যদি আপনাকে বলি যে আপনাদের মতো যারা স্বাধীন এবং হচ্ছে মানবিক উদ্যোগ নিয়ে কাজ করছেন, তাদেরকে আসলে কিভাবে সরকার রিচ আউট করতে পারে, বা সরকারের কি করা উচিত আপনাদের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে? আচ্ছা, তো আসলে আমার মনে হয় যে সরকার চাইলে অনেক কিছুই করতে পারে তার জায়গা থেকে। যেমন প্রথমে যদি আমি বলবো যে ভালো কাজ, আমরা যে জিনিসটা বলেছি, আমরা কিন্তু শুধুমাত্র পেট ভরে খাবার দিচ্ছি না, তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ হতে বলছি। তো আমাদের একটা জিনিস আমরা দেখি যে কোনো মানুষকে জোর করে কিন্তু কোনো কিছু করানো যায় না, চেঞ্জগুলি তার ভিতর থেকে আসতে হয়। তো আমরা বিভিন্ন সেক্টরে, এবং সেটা যদি শুরু হয় প্রাইমারি স্কুল থেকে এবং সেটা একদম আরো দূর পর্যন্ত, যে প্রতিদিন একটা করে ভালো কাজ, মানুষকে নৈতিক মূল্যবোধের যে জায়গাটা, এটা একটু প্র্যাকটিসে আনা এবং ভালো কাজটাকে প্রমোট করা, যে আমরা আসেন ভালো কাজ করি। তো যখন আমরা একটা ভালো কাজ করতে যাব, যে আমি চিন্তা থাকবে যে আমি একটা টিস্যু তুলে ফেলবো, আমি কিন্তু 10টা টিস্যু ফেলবো না অন্তত। যে এই ভালো কাজটা যখন আমি আমার হৃদয়ে ধারণ করব, আমি কিন্তু আলটিমেটলি অন্যান্য খারাপ কাজ থেকে নিজেকে আমি বিরত রাখতে পারবো। এবং সেই হিসাবে মানে গভর্নমেন্ট যদি আসলে মনে করে যে যারা আসলে আমরা এরকম মানবিক কাজ করছি, তো তাদেরকে বিভিন্নভাবে, এটা নট অনলি যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা কিন্তু না, এটা বিভিন্নভাবে কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট দিতে পারেন। আসলে আপনার তো নিশ্চয়ই আপনি আপনার কাজের অনেক প্রশংসা পেয়েছেন, রেকগনিশন পেয়েছেন। সেই বিষয়ে যদি কোনো ছোট্ট অভিজ্ঞতা আপনার থাকে আমাদের সাথে শেয়ার করতে চান, যদি আপনার রেকগনিশন, ইউ আর ভেরি মাচ সেলিব্রেটেড পারসন, সো ইন দ্যাট সেন্স ইফ ইউ ক্যান শেয়ার সামথিং উইথ আস। আচ্ছা, আসলে এটা আমার কাছে আসলে ওরকম মানে এর থেকেও বেশি আমার কাছে মনে হয় যে পুরস্কারটা কোন জায়গাটায়। আমি আপনাকে হয়তো 1 মিনিটে একটা বলতে পারি যে মানে মানসিক একটা প্রশান্তির জায়গা, যেটা আমরা আসলে পাই কাজগুলি থেকে। তো যখন একটা ক্ষুধার্ত মানুষ আসে, সে যখন খায়, খাওয়ার পরে তার তৃপ্তির একটা হাসি, সেটা কিন্তু মানসিক একটা প্রশান্তির জায়গা। আর আমি ছোট্ট করে যদি বলি যে গত 3 বছর আগে আরাফাত নামের একটা ছেলে, যাকে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে এনেছিলাম, তো ও কিন্তু ওর যে লাইফটা শুরু হয়েছিল যে পথশিশু, সেটা হচ্ছে ওর বাবাকে দুর্বৃত্তরা জবাই করে মেরে ফেলে আরো 3 বছর আগে। এটা 3 বছর আগে? হ্যাঁ, 3 বছর আগে। এবং এরপরেই ওর মাকে আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দেয় ওর নানু বাড়ির লোক, এবং সে তখন 4.5 বছর বয়স। ওর মাকে প্রতিদিন খুঁজে ফেরে এবং পায় না, ওর মার কাছে যেতে দেয় না। 4.5 বছর। হ্যাঁ, পরে সেই বাচ্চা কি করলো, মাকে খুঁজতে খুঁজতে ট্রেনে করে কমলাপুরে চলে আসলো, এবং যেই দিনও এসেছে তার 2-3 দিনের মধ্যেই ও আমাদের কাছে ভালো কাজের হোটেলে খেতে আসে, এবং আমরা দেখি, ওর সাথে কথা বলি যে তোমার মায়ের কাছে নিয়ে যাব তোমাকে। পরে ও কিন্তু আমাদের সাথে রাজি হয় আসতে। তারপরে ওকে আমরা আমাদের যে বৃদ্ধাশ্রম এবং এতিম শিশুরা যেখানে থাকে ওখানে রাখি, এবং সত্যি কথা বলতে যে ওর মায়ের সাথে পরে আমরা কিন্তু যোগাযোগ করেছি, এবং ওকে আমরা ওর মায়ের কাছে নিয়ে যাই, কিন্তু ওই ফ্যামিলি আসলে তাকে রাখতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। আমরা 3-4 মাস পর পর আমরা ওর মায়ের কাছে নিয়ে যাই, এবং ওই বাচ্চা যে কাঁদে, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না, এতটুকু একটা বাচ্চা। এবং ও এখন স্বপ্ন দেখে, ও কিন্তু আমাদের স্কুলে পড়ছে এবং থাকছে আমাদের ওই শেল্টারে, এবং ও স্বপ্ন দেখে ও বড় হয়ে একজন সিআইডি অফিসার হবে, এবং ওর এই বাবার এই রহস্যটা সে তদন্ত করে বের করবে। বাহ, আমরা আসলে সবসময় পৃথিবীতে অনেক অন্যায় হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, অনেক বৈষম্য হচ্ছে, কিন্তু তারপরও পৃথিবী কেন এখনো টিকে আছে, এটা নিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন হয়। আমার মনে হয় এই পৃথিবী, দেশ টিকে আছে বা রাষ্ট্র টিকে আছে আপনাদের মতো ভালো মানুষদের জন্য, যারা
মানুষকে একটা পথ দেখাতে পারেন। সো সেই দিক থেকে আমি আপনাকে স্যালুট জানাচ্ছি। আমি আপনার কাছে শেষ দুটো জিনিস জানতে চাইব। প্রথম যে জিনিসটা, শেষ দুয়ের প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন হবে। আপনার যদি বলি যে আপনি বাংলাদেশটাকে এইভাবে দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে যদি আমি তিনটা জিনিস চুজ করতে বলি, আপনি কোন তিনটা জিনিস চুজ করবেন যে আমার স্বপ্নের বাংলাদেশ এরকমের হবে? আমার স্বপ্নের বাংলাদেশ হবে, আমি যে জিনিসটা স্বপ্ন দেখি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেই দেশের বাইরে থেকে আসলে সে বিভিন্ন খারাপ তার মানে Exactly. অভিজ্ঞতা নিয়ে সে ফেরত যায়। ফেরত আমি যাচ্ছে। স্বপ্ন দেখি যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে বলবে যে ছোট্ট ওই বাংলাদেশে অনেক ভালো কাজ হয়। এটা আসলে আমি স্বপ্ন দেখি। জনাব আরিফুর রহমান, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আমি বিশ্বাস করি আপনি আপনার কাজের মাধ্যমে সারা জীবন মানুষের কাছে হচ্ছে চিরউজ্জ্বল থাকবেন। আপনার যে চাওয়াগুলো আছে, আপনার যে পাওয়ার প্রাপ্তির যে জায়গাগুলো আছে, সেগুলো পূরণ হোক। আপনি হাজার বছর বেঁচে মানুষের প্রয়োজনগুলো এভাবে মেটাতে থাকেন। আই এম ভেরি মাচ অনার টু হ্যাভ ইউ ইন মাই শো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজ আমরা এক ভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। আপনারা যারা এই শোটি এই মুহূর্তে দেখছেন বা দেখবেন, আমি চাইব আপনারাও ঠিক এরকমেরই যে কোনো একটা ভালো কাজ প্রতিদিন করার চেষ্টা করবেন। তাহলেই না আমরা মানবিক বাংলাদেশ করতে পারবো, আমরা আমাদের স্বপ্নের পৃথিবী সাজাতে পারবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। যাওয়ার আগে আপনাদের আমি জানাতে চাচ্ছি, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি প্রতি শনিবার রাত 8টায় সরাসরি প্রচারিত হয় 21 টেলিভিশনের পর্দায়। দেখতে চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়, আমাদের সঙ্গেই থাকুন। আমি সাব্বির আহমেদ আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 8টায়।